নমস্কার, আপনারা দেখছেন বীরভূম টিভি এবং আমি আপনাদের সাথে ষষ্ঠী দিবাংশী। সম্প্রতি খড়গপুরের একটি রাস্তা উদ্বোধনে গিয়ে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এলাকার মানুষের বিক্ষোভের সম্মুখীন হন। আপনারা প্রত্যেকেই জানেন, এমপিরা তাদের লোকাল এরিয়া ডেভেলপমেন্ট ফান্ড থেকে উন্নয়নের জন্য স্থানীয় প্রশাসনের মাধ্যমে টাকা খরচ করেন। দিলীপ ঘোষের এমপি লাইট ফান্ড থেকে তৈরি হওয়া একটি রাস্তার উদ্বোধনে তিনি গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি বিক্ষোভের সম্মুখীন হন এবং মেজাজ হারান। ঠিক কি হয়েছিল আসুন দেখে নিন। টাকা দিয়েছি, কারণ বাপের টাকা নেই, আমি টাকা দিয়ে বানিয়েছি। তোমাকে বলেছি আপনি এমপিও একজন নাম করে বলতে পারেন, সব তো পুরুষ তুলবো। বাবা টাকা দিচ্ছে, ভিখারি পার্টি নয়। বঙ্গীয় রাজনীতিতে কুকথার চর্চা বহুদিন ধরেই চলছে এবং এতে কোনো রাজনৈতিক দলই পিছিয়ে নেই। আপনাদের অনেক পুরনো একটা ঘটনার কথা আজকে আমি দেখাবো। অনিল বসু সিপিএমের একজন প্রাক্তন সাংসদ, বর্তমানে প্রয়াত। পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্ট সরকার চলছে, সেই সময়ের একটি ঘটনা। অনিল বসু তখনকার বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে ঠিক কি বলেছিলেন, প্রবল শোরগোল হয় এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই ঘটনার নিন্দা করে বিবৃতি দিয়েছিলেন। আসুন দেখেন। বক্তৃতা করেছে হাড়োয়াতে গত পরশু দিনের আগের দিন। কি বলেছে? বলেছে আমাকে চেন্নাই থেকে, ম্যাড্রাস থেকে, ব্যাঙ্গালোর থেকে আমাকে বলেছিল টাকা নাও, আমি টাকা নিয়ে নিই। আমি বলি ঠিক কথাই বলেছি, সত্যি কথা বলে। মমতাকে আমেরিকা টাকা দিচ্ছে, ও চেন্নাই ব্যাঙ্গালোরে টাকা নেবে কেন? বড়বাবু জুটে গেছে, ছোট বাবুদের জায়গা নেই। শুনেছি তিনি কালকে একটি সভাতে যা কথা বলেছেন, কোনো ভদ্রতা, শালীনতা কোনো ধার ধারেননি। এটা কমিউনিস্ট পার্টির একজন নেতার ভাবা যায় না। আমি তাকে কি বলবো, আমি ইতিমধ্যেই আমাদের পার্টির যারা আমার সহকর্মী কয়েকজনকে বলেছি, তাকে এক্ষুনি সতর্ক করুন যেন তার মুখ থেকে এই ধরনের ভাষা আর শুনতে না হয়। সম্প্রতি হুমায়ুন কবির এবং শুভেন্দু অধিকারীর বাক্যালাপ ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল আপনারা সবাই দেখেছেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী, গ্রন্থাগার মন্ত্রী, তিনিও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। আসুন দেখে নিই একবার। চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, ওখানে কিভাবে খুশে দেবো, ঘিরে রেখে দেবো। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আপনাকে বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তো ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেন কেন, সেটাই রেখে দেন। বন্ধু কেন কেন এরকম কথা সহ্য করবে? তার ঠ্যাংটাকে ভেঙে দেন কেন, সেটাই রেখে দেন। ওনাকে পাঠিয়ে দেন, আগে থেকে যেন আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি অমুক টাইমে ঢুকছি।
তারপরে আমি আমার ভূমিকা দেখাবো। ঘিরে রেখে দেবো, ওই বক্তব্য প্রত্যাহার করে নিয়ে তবে ছাড়বো। তবে দিলীপ ঘোষের এই বাপ তুলে কথা বলা নিয়ে অনেকে সমালোচনার ঝড় তুললেও দিলীপ ঘোষ কিন্তু তার বক্তব্যে অনড়। তিনি বলেছেন মেজাজ হারাননি, তিনি সজ্ঞানেই এরকম মন্তব্য করেছেন। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে বিরোধীরা সমালোচনা করলেও বিজেপির স্টেট জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন আসুন শুনে নেব। খড়গপুরে কিছু ভাড়াটে তোলামুলি মহিলাদের অভব্য আচরণ এবং তার প্রসঙ্গে দিলীপদার প্রতিক্রিয়া নিয়ে আলোচনা চলছে, চর্চা চলছে। কিছু আরবান নকশাল এবং কিছু নকশালি তোলামূল, মানে আগে নকশাল ছিলেন এখন তোলামূল হয়েছেন, তারা নাকি লিঙ্গ বৈষম্যের প্রশ্ন তুলেছেন। আমাদের সংস্কৃতিতে কি আছে? মা দুর্গাকে রণচণ্ডী সাজিয়ে মহিষাসুর পদে পাঠিয়েছিলেন দেবতারা, মানে মহিলা নেতৃত্ব মেনে নিয়েছিলেন। মা কালী অসুর নিধন করতে গেছিলেন, তার মুন্ডমালায় প্রতিটি মুন্ডই হচ্ছে পুরুষের। অর্থাৎ ধর্ম অধর্মের লড়াইয়ে, ন্যায় অন্যায়ের লড়াইয়ে একজন মহিলা একজন পুরুষকে হত্যা করতে পারে ধর্ম প্রতিষ্ঠার জন্য। মহিলা নেতৃত্ব আমরা মেনেছি। আমরা পুজো করি হর গৌরীর, একসাথে হর এবং গৌরীর, লিঙ্গ বৈষম্য। আমরা পুজো করি শিব শক্তি, একসাথে শিব এবং শক্তির। সেই কারণে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিটি পরিসরে একজন করে শক্তি রয়েছেন, দেবী রয়েছেন। আমরা পুজো করি অর্ধনারীশ্বরের। এবং শুধু লিঙ্গ বৈষম্য মানে পুরুষ মহিলা না, তৃতীয় লিঙ্গও ছিল আমাদের সমাজে স্বীকৃত। তাই মহাভারতের যুদ্ধে আমরা শিখণ্ডীকে যুদ্ধে পাঠিয়েছি। একটি প্রোগ্রেসিভ সোসাইটি, প্রগতিশীল সমাজের উদাহরণ ছিল যে শিখণ্ডীরাও, তৃতীয় লিঙ্গের যারা মানুষ ছিলেন তারাও যুদ্ধে যেতে পারতেন। কিন্তু মনে রাখতে হবে, আমরা বলি পার্বতী পতয়ে হর হর মহাদেব, মহাদেবের পরিচয় দিই পার্বতীর প্রতি হিসাবে। আমরা বলি সীতাপতি রামচন্দ্র কি জয়, রামের পরিচয় দিই সীতার পতি হিসাবে। জগন্নাথ চট্টোপাধ্যায় শূর্পণখা এবং পুতনা রাক্ষসীর প্রসঙ্গ টেনে কি বলেছেন আসুন দেখেন। কিন্তু আরো দুটো উপমাকেও ভুলে গেলে চলবে না। কংসের সেবিকা, অন্যতম অনুচর পুতনার কথা, রাক্ষসী পুতনার কথা। ছদ্মবেশে কংস পুতনাকে পাঠিয়েছিলেন শিশু নয় দুগ্ধপোষ্য শ্রীকৃষ্ণকে হত্যা করতে। স্তনে বিষ মাখিয়ে পুতনা ছদ্মবেশে গিয়ে কৃষ্ণকে স্তন পান করাতে গেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সেদিন এই পুতনা রাক্ষসীকে তার স্তন বৃন্ত ছিঁড়ে নিয়ে হত্যা করেছিলেন। ভাবেননি তিনি মহিলা না পুরুষ। ন্যায় প্রতিষ্ঠার জন্য সেই কাজও তিনি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। আরো একটা উপমা রামায়ণের গল্পে রাবণের বোন শূর্পণখার কথা। শূর্পণখা বনবাসী শ্রী রামচন্দ্রের প্রেমে পড়ে তাকে প্রেম নিবেদন করেছিলেন। শ্রী রামচন্দ্র বলেছিলেন তার স্ত্রী রয়েছে, তিনি তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত। এরপরে শূর্পণখা লক্ষণের প্রতি একই আগ্রহ দেখাতে থাকেন। লক্ষণও তাকে অত্যন্ত বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেন। ক্রুদ্ধ শূর্পণখা এরপরে একই সঙ্গে সীতা এবং রামের অপমান যখন করতে থাকেন, তখন ওই সুন্দরী শূর্পণখার নাক এবং কান একসাথে কেটে দিয়েছিলেন লক্ষণ। তার সৌন্দর্যকেই শেষ করে দিয়েছিলেন, অন্যায়কে প্রশ্রয় দেননি। তখন কিন্তু রাম বা লক্ষণ, ভগবান শ্রী রামচন্দ্র বা লক্ষণ ভাবেননি সামনে মহিলা আছে না পুরুষ আছে। আজ হয়তো দেব অসুরের যুদ্ধ নেই, কিন্তু কলিযুগে তোলামূলের রাক্ষসে মানসিকতা আছে। মায়েরা আমাদের কাছে পূজিতা, কিন্তু তোলামূলের রাক্ষসে মানসিকতায় যদি কেউ পুতনা বা শূর্পণখা হয়ে আমাদের সামনে আছেন, তাহলে তাদের কি শাস্তি বিধান আছে তা আমাদের সংস্কৃতিতেই আছে। আমাদের গোকুলের প্রতিনিধি দিলীপ ঘোষ তাই কোনো অন্যায় করেননি, ঠিক করেছেন, এবং তার জন্য কোনোভাবে সংশয়াচ্যুত হওয়ার কোনো কারণ নেই। বাংলার মায়েরা গৌরী রূপে এলে, অন্নপূর্ণা রূপে এলে তারা সম্মান পাবেন, কিন্তু পুতনা বা শূর্পণখা হয়ে এলে তারা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা, ধর্মের প্রতিষ্ঠা অধর্মের উপর এবং অসত্যের উপর সত্যের প্রতিষ্ঠার জন্য যা করণীয় আমরা করব। এক্ষেত্রে লিঙ্গ বৈষম্য বলে কিছু আসে না, যা কিছু ভণ্ড প্রচারকেরা প্রচার করছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঠিক 1 বছর পর 2026-এ, কিন্তু এখন থেকেই প্রত্যেকটি রাজনৈতিক দলের কার্যকলাপ
এবং বাকবিতণ্ডা এবং পরস্পরের প্রতি বাক্যবান দেখে মনে হচ্ছে প্রত্যেকেই ভোটের প্রচার শুরু করে দিয়েছেন। আমরা আশা করব সঠিক গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়ায় প্রত্যেকেই অংশ নেবে এবং জনগণই শেষ কথা বলবে। আর সব শেষে বলবো, আমাদের খবরের চ্যানেল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো না লাগলেও ঠিক কোন জায়গাগুলোতে আমাদের উন্নতি করা দরকার সেই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে লিখুন। ভালো থাকবেন সবাই, নমস্কার।